ঠিক 11:10 হয়েছিল। এই সময় যখন শহরের অন্য লোকেরা সবাই ঘুমোয়, তখন কিছু লোকেরা ইন্টারনেটে লেগে থাকে। আর সেইখানেই দেবাংশ একলা বেডের উপরে শুয়ে আড়িমুড়ি নিচ্ছিল। তার চোখ ক্রমশই তার পাশে থাকা খালি বালিশটাকে দেখছিল, আর তার রেণুকার কথা মনে পড়ে গেল। দুজনের জীবন বিয়ের পরে খুব ভালোই চলছিল, কিন্তু 2020 সেই সময়টা কে জানে কতগুলো পরিবারকে সে নষ্ট করলো, আর কত লোকেদেরকেই গরিব বানিয়ে দিল। আর শুধু তার কারণেই তাদের জীবনে এই পরিবর্তনটা আসলো। দেবাংশের জব চলে যাওয়ার পরে তাদেরকে অনেক কষ্টই সইতে হলো। আর বাধ্য হয়ে দেবাংশ যে কোম্পানিতে চাকরি করছিল, সেই কোম্পানিতে এখন থেকে তার অর্ধেক স্যালারিতে কাজ করতে হচ্ছিল। আর এই জিনিসটা নিয়ে দুজনের মধ্যে প্রত্যেক দিন ঝগড়া হতো। আর একদিন রেণুকা দেবাংশকে ছেড়ে নিজের বাপের বাড়ি চলে গেল। দেবাংশ নিজেকে তার স্মৃতির থেকে বের করলো, আর তার খাটের পাশে থাকা মোবাইলটাকে ওঠালো। কল করার সাহসটা তো ছিল না, কিন্তু সে তাকে মেসেজ টাইপ করলো। অন্য দিক থেকেও উত্তরটা আসলো, কিন্তু সেইটা পড়ার পরে দিব্যাংশের রাগ হয়ে গেল, আর সে মোবাইলটাকে সাইডে ফেলে দিল। যেই বউ 7 পাক নেওয়ার পরেও এই কারণে আমাকে ছেড়ে দিল যে আমার ভালো জব রইল না, সেই বউ থাকলেও বা কি হয়ে যেত। এই বলে দেবাংশ বেড থেকে উঠল। আর কাবার্ড থেকে সেই বইটাকে বের করলো, যেটার জন্য সে বিয়ের আগে কথা দিয়েছিল যে যতই কষ্ট আসুক না কেন জীবনে সেই বইটাকে ব্যবহার করবে না। পরের দিন রাত 12টার সময় দেবাংশ শহরের সব থেকে বড় আর ভয়ঙ্কর দেখতে শ্মশানের অশ্বত্থ গাছের নিচে বসেছিল, আর সে গায়ে শুধু একটাই কাপড় জড়িয়েছিল। তার সামনে একটা হোমের আগুন জ্বলছিল, যার আশেপাশে হোমের জিনিসপত্র রাখা ছিল। একটা পিতলের ঘটি, একটা কালো মোরগ, আর কিছু কালো সুতোর বান্ডিল, আর ঠিক তার পাশে একটা ধারালো চাকু। সে শান্তিতে বসে মন্ত্রের জাপ করছিল। আর রাতের অন্ধকারে সে হঠাৎ কুকুরদের কান্নার আওয়াজ শুনতে পেল, আর কখনো অতৃপ্ত আত্মাদের। এই লোকটাকে সরাও, এই লোকটাকে প্রাণে মেরে ফেলো, এর হৃদয়টা ছিঁড়ে দিয়ে হৃৎপিণ্ডটাকে বের করে নাও। ওর কানে খুবই ভয়ঙ্কর আওয়াজগুলো আসছিল, কিন্তু সে সাধনাতেই মগ্ন ছিল, কারণ বইতে সে পড়ে নিয়েছিল যে যখন সে সাধনাতে বসবে তখন খারাপ আত্মাদেরকে দিয়ে ইয়াক্ষিনী তার পরীক্ষা নেবে। 4টে অবধি মন্ত্র জাপ করার পরে সে কালো সুতোর বান্ডিলের মধ্যে থেকে একটা সুতো নিল, আর মোরগের গলার মধ্যে বেঁধে মন্ত্র পড়তে শুরু করলো। তারপরে চাকুটা উঠালো, আর একটা খাচ শব্দর সঙ্গে সেই মোরগটার মাথা তার ধর থেকে আলাদা করে দিল। এখন সেই মোরগের মাথাটাকে সে একটা ঘটিতে রাখলো, আর সেইটাকে নিয়ে মাটির মধ্যে পুঁতে দিল, আর তার নিষ্ক্রিয় দেহটাকে নিয়ে নিজের বাড়ির দিকে এগিয়ে গেল। এইভাবে সে প্রত্যেক রাত্রে ইয়াক্ষিনী সাধনা করছিল। আর এখন তার 41তম দিন হয়ে গেছিল, আর আজকে সে খুবই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পারছিল, যেটা সে আগে কখনোই শোনেনি। আজ আর হাওয়ার বেগ এত জোরে ছিল যে মনে হচ্ছিল হোমের আগুনটা নিভেই যাবে, কিন্তু সে চোখটাকে বন্ধ করে জোরে জোরে জাপ করতেই থাকলো। দেবাংশ, আমার সাধক, চোখ খোলো। দেবাংশ যখন নিজের চোখটা খুলল, তখন সামনের দৃশ্য দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল।
তার চোখ তার সামনে থাকা সে বউটাকে দেখিয়ে যাচ্ছিল। যাকে দেখে তার এমন মনে হচ্ছিল যে আজ অবধি যে সে স্ত্রীকে দেখেছিল তাদের থেকে সব থেকে সুন্দর স্ত্রীকে সে আজকে দেখছিল। সে একটা লাল রঙের শাড়ি পরেছিল, যার আঁচলটা হাওয়ার কারণে হাওয়ায় উড়ছিল, আর তার চকচক করা ফর্সা রংটা ঠিক শ্বেত পাথরের মতন মনে হচ্ছিল। ওর চুলটা কোমর অব্দি লম্বা ছিল, ফুলের মতন পাতলা ঠোঁট আর সেই নীল চোখ। দেবাংশ তার সুন্দরতাটাকে উপর থেকে নিচে অব্দি দেখছিল। এতদিন ধরে নিজের স্ত্রীর থেকে দূরে থাকার পরে সে এতদিন পরে একটা স্ত্রীকে নিজের সামনে দেখছিল, যাকে দেখার পরে তার পাগল হওয়াটাই স্বাভাবিক। সে দেবাংশকে দেখে একটু হাসলো, তারপরে তার কাছে চলে গেল। কি কি তুমি? দেবাংশ আর্ধেক প্রশ্নটা জিজ্ঞেস করলো। আমি তোমার ইয়াকশিনী। সে আস্তে আস্তে ফুসফুস করে বলল, যেইটা রাতে নির্জনভাবে পরিষ্কার শোনা যাচ্ছিল। যেই সে নিজের নামটা নিল, গাছের মধ্যে কোথায় থেকে কাক জড়ো হয়ে কা কা করতে শুরু করলো। যার আওয়াজ শোনার পরে দেবাংশের জ্ঞান আস্তে আস্তে ফিরল। সে নিজের জায়গাতে উঠে দাঁড়ালো আর ঠিক তার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। তুমি আমার সাধনা এত পরিশ্রম আর মন দিয়ে করেছ যে আমায় তোমার কাছে আসতেই হলো। এটা শুনে দেবাংশ খুব খুশি হলো, কিন্তু তার মুখ থেকে একটা শব্দও বের হচ্ছিল না। আমার সাথে আসো। এই বলে ইয়াকশিনী মুড়ে গেল, যেটার পরে দেবাংশ ইয়াকশিনীর পাতলা কোমরটাকে দেখতে পেল। যেই সে মেজকে হাসি দিয়ে এগোতে শুরু করলো, দেবাংশ তার পিছু ধরে হাঁটতে শুরু করলো। ইয়াকশিনীর পা দেবাংশের ঘরের দিকে এগোচ্ছিল, যেটা শ্মশান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ছিল। তার পিছু ধরে দেবাংশ কোনো কথা না বলে তার নিজের বাড়ি অবধি যাচ্ছিল। দরজার কাছে যাওয়ার আগেই দরজা নিজের থেকেই খুলে গেল, আর ইয়াকশিনী ভেতরে চলে গেল, আর দেবাংশ তার পিছু ধরে ভেতরে চলে গেল। ইয়াকশিনী মুড়ে তার দিকে দেখল। আজ থেকে তোমার সব ইচ্ছে পূরণ হবে যদি তুমি আমার 3টে শর্ত মেনে নাও। কি সেই 3 শর্ত? এত কিসের তাড়া? এই সময় তোমার শুধু একটা জিনিসের প্রয়োজন, যেটাকে আমিও পূরণ করতে চাই। দেবাংশকে দেখে সে হাসল। এমন মনে হলো দেবাংশের বুকে যেন 100টা চাকু ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর তারপরে দেবাংশের ঘরে এসে চলে গেল। দেবাংশ তার পিছু ধরে নিজের ঘরে চলে গেল। সে ভুলে গেছিল যে তার স্ত্রী আছে। সে সোজা গিয়ে ইয়াকশিনীকে জড়িয়ে ধরল। পরের দিন সকালে 6টার সময় দেবাংশের চোখ খুলল, তো সে দেখল সে বেডে একলাই শুয়ে আছে। আরে, সে কোথায় গেল? সেটা কি কোনো স্বপ্ন ছিল নাকি? তখনই তার কানে একটা মধুর আওয়াজ পড়ল। এত কেন অস্থির হচ্ছ দেবাংশ? এখন থেকে আমি সব সময় তোমার সঙ্গে আছি। এই বলে ইয়াকশিনী সামনে আসলো, যাকে দেখে সে নিজের বেড থেকে উঠে দাঁড়ালো। আমার প্রথম শর্ত, এখন থেকে আমি তোমার সঙ্গে সারা জীবন থাকব, তোমার স্ত্রীর মতো। দ্বিতীয় শর্ত, আমি তোমার সব ইচ্ছে পূরণ করব, আর তার বদলে তুমি আমার সাথে রোজ রাতে মদিরা পান করবে আর মাংস খাবে। তৃতীয় শর্ত, আমায় ছাড়া তুমি যদি অন্য কোনো স্ত্রীর কাছে যাও তাহলে সেটা আমি সহ্য করব না। এইটা শোনার পরে দেবাংশ আর কিছু ভাবল না।
তার লোভটাই তার মুখ থেকে বের হওয়া শব্দগুলোকে পাল্টে দিল। আর আমি চাই আমার জীবনে কোনোদিন টাকা শেষ যেন না হোক, আর সেইটাও যেন এক রাত্রের মধ্যে হয়ে যাক। যেমন আমার বন্ধু রনিতের সঙ্গে 1 বছর আগে ঘটেছিল। তার ভাগে তার পূর্বপুরুষদের সম্পত্তি আসলো, আর সেই সম্পত্তির মাটির তলায় সে গুপ্তধন পেল, যার আসল দামটা তো সে নিজেও জানে না। এরকমই হবে সাধক। এই বলে সে উধাও হয়ে গেল। আর সময় এগোতে শুরু করলো। আস্তে আস্তে 10টা বেজে গেছিল, আর দেবাংশের মোবাইলে বসের কল আসছিল। আজ তার অফিস যেতে একদমই ইচ্ছে ছিল না, তাই সে মোবাইলটা ওঠালো আর কলটাকে কাট করে বালিশের পাশে রেখে দিল। তার চোখের সামনে ইয়াকশিনী বারবার ভেসে আসছিল। সে অপেক্ষা করছিল যে ইয়াকশিনী আসলে কোথায় গেছে আর কখন ফিরে আসবে। আর এইভাবে তার অপেক্ষা করতে করতে সকাল থেকে দুপুর হলো, আর দুপুর থেকে সন্ধে। এখন দেবাংশের ধৈর্য শেষ হতে চলেছিল। সে টিকটিক করতে থাকা ঘড়িটাকে দেখল তো রাত 9টা বেজে গেছিল। সে ফ্রিজ খুলল আর তার মধ্যে থাকা মদের বোতল বের করলো। তারপরে 1 গ্লাস ভরে জোরে চেঁচিয়ে বলল, ইয়াকছিড়ি, কোথায় তুমি? ইয়াকছিড়ি! আর এদিকে দেবাংশের বন্ধু রনিত নিজের ঘরে বসে নিজের ল্যাপটপে গানফায়ারের হরর স্টোরি দেখছিল। তখনই সে একটা সুন্দর হাসির আওয়াজ শুনতে পেল। সে সঙ্গে সঙ্গে উঠে ল্যাপটপের আওয়াজটাকে মিউট করলো, কিন্তু আবার সে সেই আওয়াজটা শুনতে পেল। আর এইবারে সে তাকে নাম ধরে ডাকলো। রনিত, কেমন আছো? সে বেড থেকে উঠে দাঁড়ালো আর এইদিকে ওইদিকে দেখে বলল, কে তুমি? তখনই সামনের দরজাটা হঠাৎ করে নিজের থেকে খুলে গেল, আর সে সামনে ইয়াকশিনীকে দেখতে পেল, যাকে সে চোখ ভরে দেখতেই থাকলো। আগে আপনি কে? ইয়াকশিনী আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসলো আর একদম সামনে এসে বলল, শুধু তোমার সাথে মিলিত হওয়ার ইচ্ছে রাখা লোকদের মধ্যে একজন। এই শুনে রনিতের মাথার মধ্যে ভাঁজ পড়ে গেল, আর সে বলল, আমার সঙ্গে দেখা করার জন্য ইচ্ছা অনেক লোকের আছে নাকি? হ্যাঁ, তুমি বোধহয় জানো না, সারাটা গ্রাম জুড়ে কতজন স্ত্রী তোমার সাথে দেখা করতে চায়। তুমি এই গ্রামের সব থেকে ধনী লোক। এটা শুনে রনিত হাসলো আর বলল, হ্যাঁ, সেইটা তো আছেই। তারপরে রনিত তার কোমরটাকে হাত দিয়ে ধরে নিজের দিকে টেনে নিল। তাদের চোখ একে অপরের সঙ্গে মিলল। তারপরে রনিত দেখল তার চোখের রংটা পাল্টে গিয়ে লাল হয়ে গেছে। সে হঠাৎ তার থেকে দূরে যেতে শুরু করলো আর নিজের পেটের উপরে পড়ে গেল। কে তুমি? কেউ আমাকে বাঁচাও! সে অনেক জোরে চেঁচিয়ে বলল, কিন্তু তার আওয়াজ তার রুমের থেকে বাইরেই গেল না। ইয়াকশিনী ভয়ঙ্কর একটা হাসি দিল। তারপরে তার চেহারাটা একটা ভয়ঙ্কর রূপে পাল্টে গেল, যেটা দেখে রনিত চেঁচিয়ে ফেলল, আমি ইয়াকশিনী! ইয়াকশিনী! ইয়াকশিনী এটা বলল, তার দাঁতগুলো ঠিক নেকড়েদের মতন বড় হয়ে গেল। আর রনিত বুঝতে পারছিল না যে তারপরে সে কি করবে। তার আগে ইয়াকশিনী তার বুকের উপরে বসে পড়ল। তারপরে সে তার গলায় তার ধারালো দাঁতগুলোকে ফুটিয়ে দিল। রনিত চেঁচাচ্ছিল, আর তার শরীরের সব রক্তগুলো ইয়াকশিনীর শরীরে বয়ে চলে গেল। যখন তার সব রক্ত খাওয়ার পরে ওর শরীরটা ঢিলা হয়ে গেল, তখন ইয়াকশিনী তাকে ছেড়ে দিল। যখন সে উপরের দিকে মুখটা করল,
তখন তার মুখ থেকে রক্ত ঝরছিল। চোখ দুটো আগুনের মতন লাল ছিল, আর সে জোরে চেঁচালো, ইয়াক্ষিণী! দেবাংশ আবার ঘড়ির দিকে দেখল তো এখন 9:40 হয়ে গেছিল। এই সময় সে বেডের উপরে বসেছিল। তার সামনের দুটো গ্লাসে মদ রাখা ছিল, আর তার সঙ্গে প্লেটে চিকেন রাখা ছিল। এইসব সে ইয়াক্ষিণীর সঙ্গে খাওয়ার জন্য সাজিয়ে রেখেছিল। সে কিছু একটা বলতো, তার আগেই তার কানে কিছু একটা ফুসফুস করে বলল, সাধক, তুমি যে কাজ দিয়েছিলে সেটাই পূরণ করতে গিয়েছিলাম। তারপরে ইয়াক্ষিণী তার সামনে এসে দাঁড়িয়ে গেল। তার হাতে কাঠের একটা বাক্স ছিল, যেটা দেখার পরে দেবাংশের চোখ বড় বড় হয়ে গেল। ইয়াক্ষিণী তাকে দেখে হাসলো, আর সেই বাক্সটাকে মাটিতে রেখে বলল, দেখে নাও তোমার ইচ্ছা পূরণ হয়েছে কি না। এইটা শোনার পরে দেবাংশ খাট থেকে দাঁড়িয়ে সেই বাক্সটাকে মাটির থেকে ওঠালো, আর সেইটাকে বেডের উপরে রেখে খুলল। বাক্সটা সোনা দানা দিয়ে পুরো ভর্তি ছিল। যখন দেবাংশ এটা দেখল তো সে অবাক হয়ে গেল। তার চোখের মধ্যে সোনা দানার চকচক ভাবটা দেখা যাচ্ছিল। এখন আমার কাছে সব টাকা পয়সা এসে গেছে, এখন আমার কোনো জিনিসের অভাব থাকবে না। ইয়াক্ষিণীও তাকে দেখে হাসল, আর সে মদের দুটো গ্লাস নিজের হাতে নিল, আর একটা গ্লাস নিয়ে দেবাংশের মুখে লাগিয়ে দিল। দেবাংশ সেই গ্লাসটাকে ধরল, যেই কারণে ইয়াক্ষিণীর হাত দেবাংশের হাতের সঙ্গে স্পর্শ হলো। ওর হাতটা বরফের মতন ঠান্ডা ছিল, আর ইয়াক্ষিণীর গরম নিঃশ্বাসগুলো নিজের মুখে অনুভব করতে করতে সে মদ খেতে শুরু করলো। তারপরে ইয়াক্ষিণী চিকেনের প্লেট থেকে একটা চিকেন ওঠালো, আর তার মধ্যে 2-3 বার অনেক তৃপ্ত করে খাওয়ার পরে সেইটা দেবাংশের মুখের দিকে এগিয়ে দিল। দেবাংশ তার এঁঠো চিকেনটা খাওয়ার জন্য কোনো আপত্তি দেখালো না। পরের দিন দেবাংশ নতুন নতুন জিনিস দিয়ে নিজের ঘর সাজাতে শুরু করলো। যে জিনিসগুলো সে বাড়িতে চাইতো, সারা দিন ধরে সেইগুলো বাজার করে বাড়িতে আনতে শুরু করলো। আর রাত্রের মধ্যে সে নিজের জন্য একটা কারও কিনে নিল। যখন কার থেকে নেমে সে মাটিতে পা রাখল, তখন তাকে রেণুকাকে মনে পড়ল। সে ভাবল সে তাকে কল করে নিজের খুশিটাকে প্রকাশ করুক। কিন্তু তারপরে সেই ইয়াক্ষিণীর শর্তগুলোকে মনে করল, আর সে নিজের বাড়ির দিকে হেঁটে যেতে শুরু করল। প্রায় 1 মাস হয়ে গেছিল। দেবাংশ রাজসিকভাবে নিজের জীবনযাপন করছিল। অন্যদিকে রেণুকা নিজের ঘরে বসে দেবাংশের ব্যাপারেই ভাবছিল। এখন সে নিজের ভুলটাকে বোধ করতে পেরেছিল। সে এখন বুঝে গেছিল যে 7টা পাক নেওয়ার মানে হলো স্বামী আর স্ত্রী সুখে আর দুঃখে একে অপরের সঙ্গে থাকবে। আর এখন সে দেবাংশকে নিয়ে খুব চিন্তাও করছিল, কারণ 1 মাস হয়ে গেছিল না দেবাংশের কল এসেছিল আর না কোনো মেসেজ। কিছুদিন পরেই রক্ষাবন্ধন ছিল। দেবাংশ নিজের ঘরের চেয়ারে বসে বসে পুরনো দিনের স্মৃতিগুলো মনে করছিল, আর ঠিক তখনই তার মোবাইলটা বেজে উঠল, যেটাতে নিজের বোন জ্যোতির ফোন দেখতে পেয়ে তার মুখের মধ্যে একটা হাসি ফুটে উঠল। দেবাংশ কলটাকে রিসিভ করলো আর কথা বলতে শুরু করলো। হ্যালো জ্যোতি। হ্যালো দাদা, কেমন আছো? আমি খুব ভালো আছি রে আমার প্রিয় বোন, তুই কেমন আছিস? তুমি তো আমাকে একদম ভুলে গেছো দাদা, না কল না মেসেজ। আরে এমন নয় রে, শুধু তোর বৌদির সঙ্গে একটু ঝগড়া হয়ে গেছিল, তাই মাইন্ডটা একটু ডিস্টার্ব ছিল। বৌদির সাথে ঝামেলা হয়েছে আর তুমি আমাকে জানাও পর্যন্ত নেই? এইটা শুনে দেবাংশ নিজের
আর রেণুকার ব্যাপারে জ্যোতিকে সব জিনিস জানালো। যেটা শুনে জ্যোতি বলল, তুমি চিন্তা করো না দাদা, রাখির দিন আমি তোমার বাড়ি আসছি, তখন আমার সাথে বৌদির ঘরে যেও, তখন বৌদিকেও বোঝাবো। এইটা শুনে দেবাংশের মুখে একটা হাসি ফুটে উঠল। সে বলল, হ্যাঁ আমার প্রিয় বোন, আমিও তোর সঙ্গে দেখা করতে চাই। এটা বলে সে কিছুক্ষণ ধরে জ্যোতির সঙ্গে কথা বলল আর তারপরে কলটা কাট করে দিল। তারপরে তার মনে পড়ল সে রনিতের সঙ্গেও অনেকদিন ধরে কথা বলেনি। যখন রনিত কেস জেতার পরে কোঠা বাড়ি আর গুপ্তধন পেয়েছিল, তখন সে সব থেকে আগে দেবাংশকেই বলেছিল। এটা ভেবে সে রনিতকে ফোন করল। আর যখন ফোনটা উঠল তো অন্য দিক থেকে রনিদের বাবার গলা শোনা গেল। হ্যালো আঙ্কেল, আমি দেবাংশ বলছিলাম, আপনি কি একটু রনিতকে ফোনটা দিতে পারবেন? অন্য দিক দিয়ে অনেক গম্ভীর আওয়াজ শোনা গেল। বাবা, তুমি কি জানো না যে তার মৃত্যু হয়ে গেছে? এইটা শুনে দেবাংশ একবারে আশ্চর্য হয়ে গেল। কি কি বললেন আঙ্কেল আপনি? হ্যাঁ, এইটা কবে হলো? 1 মাস হয়ে গেছে। রনিতের লাশটা তার ঘরে এমন অবস্থায় ছিল যে তার শরীরে 1 ফোঁটা রক্ত বাকি ছিল না, আর ঘরে থাকা সব সোনাও চুরি হয়ে গেছিল। এইটা শুনে দেবাংশের মাথা ঘুরে গেল আর তার হাত থেকে তার মোবাইলটা ছিঁড়ে গেল। সে তার বলে থাকা কথাটা মনে করল যে সে অক্ষিণীকে বলেছিল, আর আমি চাই আমার জীবনে টাকার কোনোদিন অভাব না হোক, আর সেটা কিন্তু 1 রাতের মধ্যেই হওয়া উচিত, যেমন 2 বছর আগে ঠিক আমার বন্ধু রনিতের সঙ্গে হয়েছিল। সে মনে করল যেই ধন সম্পত্তি অক্ষিণী তাকে এনে দিয়েছিল সেইটা অনেক পুরনো দিনের মনে হচ্ছিল। কি হয়েছে সাধক? কোন চিন্তায় মগ্ন তুমি? হঠাৎ তার সামনে অক্ষিণী আবির্ভাব হলো। তার মুখের মধ্যে একটা সুন্দর হাসি ছিল। যে সোনার সম্পত্তি তুমি আমাকে এনে দিয়েছিলে, সেইটা তুমি কোথায় থেকে এনেছিলে? তোমারই ইচ্ছা ছিল যে 1 রাতে তোমার জীবন যেন তোমার বন্ধু রনিতের মতো বদলে যায়, তাই সেই সব সোনা আমি ওর কাছ থেকে নিয়ে এসেছিলাম। এটা শুনে দেবাংশের মুখ কাঁপতে শুরু করলো আর সে বলল, এর মানে আমার বন্ধু রনিশকে তুমি মেরে ফেললে শুধু শুধু আমার ইচ্ছে পূরণ করার জন্যে? কেউ বাঁচুক বা মরুক, আমার তো শুধু তোমার ইচ্ছে পূরণ করা নিয়ে কাজ। এই বলে অক্ষিণী তাকে গলায় জড়িয়ে ধরল। দেবাংশ এই কথাটা জানতে পেরে খুব মন খারাপ করে যে তার ইচ্ছের জন্যেই তার বন্ধু রনিতের মৃত্যু হয়ে গেল। 2 দিন পরে রাত ঠিক 11টার সময় যখন দেবাংশ অক্ষিণীর সঙ্গে বসে মাংস খাচ্ছিল, সে নিজের ঘরের ডোরবেলের আওয়াজ শুনতে পায়। আওয়াজটা শুনে সে সঙ্গে সঙ্গে দাঁড়ালো আর উঠে গিয়ে তার ঘরের মেন ডোরটা খুলল। তো দেখলো সামনে তার বোন জ্যোতি দাঁড়িয়েছিল। ও আমার আদরের দাদা। এই বলে জ্যোতি নিজের ভাইকে গলায় জড়িয়ে ধরল। 2 ভাই বোন এতদিন পরে একসঙ্গে দেখা করছিল, তাই দেবাংশ নিজের প্রিয় বোনকে গলায় জড়িয়ে ধরল। অক্ষিণী এই কথাটা জানতে পেরে গেল আর তার রাগ হতে শুরু করলো। দেবাংশ আর জ্যোতি হলে বসে গল্প করছিল। আরে এত লেট কি করে হয়ে গেলি তুই? আর তুই আমাকে বলিসনি কেন যে তুই আসছিস? আমি তোকে নিতে এসে যেতাম। দাদা, আমি তোমায় সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই তো বলিনি। দুজনে বসে প্রায় 11:30 অবধি কথা বলল। আর এখন জ্যোতির ঘুমানোর সময় হয়ে গেছিল। দেবাংশ জ্যোতিকে একটা রুমের মধ্যে থাকতে দিল আর তারপরে সে নিজের ঘরে পৌঁছে গেল, যেখানে অক্ষিণী বসেছিল। তুমি এত রেগে আছো কেন? তুমি আমার শর্তের বিষয় ভুলে গেছো। শর্ত? কোন শর্ত? আমায় ছাড়া আর কোনো স্ত্রীর ধারে পাশে যাবে না তুমি। এই শুনে দেবাংশ ভয় পেয়ে গেল আর বলল, আমি তো কোনো স্ত্রীর কাছে যাইনি, সে তো আমার ছোট বোন।
আমি কি ওর সঙ্গেও দেখা করব না? দেখা করতে পারো, কিন্তু ও তোমাকে গলায় কি করে জড়িয়ে ধরলো? আরে সে আমার বোন, একটা ভাই কি নিজের বোনকে জড়িয়ে ধরতে পারবে না? আমি ইয়াকশিনী, আর ইয়াকশিনীর সাধক ওকে ছাড়া অন্য কোনো স্ত্রীকে জড়িয়ে ধরতে পারে না। এটা শুনে দেবাংশ খুব ভয় পেয়ে যায়। তুমি ওকে কিচ্ছু করো না, আমি কাল রাখির পরে ওকে ঘরে পাঠিয়ে দেব। এটা শুনে ইয়াকশিনী আর কিছু বলল না, আর দেবাংশের পাশে গিয়ে শুয়ে পড়ল। দেবাংশ ভাবল যে সে বুঝে গেছে, আর সেও চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। সকালে দেবাংশ একটা বাসন পড়ার শব্দ শুনতে পায়, আর তার ঘুমটা ভেঙে যায়। সে দেখল যে ইয়াকশিনী তার সামনে দাঁড়িয়ে আছে, আর যে আওয়াজটা সে শুনতে পেয়েছিল সেইটা একটা খাবারের ডিশ ছিল, যেটা একটা ঢাকনা দিয়ে ঢাকা ছিল, আর তার সাইড দিয়ে রক্ত ঝরে পড়ছিল। সেই ডিশটাকে টেবিলে রাখার শব্দতেই তার ঘুমটা ভেঙে গেছিল। কি আছে এতে? নিজেই খুলে দেখো। না! আর ইয়াকশিনী জোরে জোরে হাসতে হাসতে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে শুরু করলো, তুমি শুধু আমার, আর আমি তোমার, ইয়াকশিনী। রাত প্রায় 2টো হয়েছিল। রেলওয়ে ট্র্যাকের উপরে একটা ট্রেন দ্রুত গতিতে দৌড়াচ্ছিল। সেই ট্রেনে একটা লোক বসেছিল, যার কোলে তার পোষা বিড়াল শুয়েছিল। ওর সামনের সিটে বসে থাকা রেণুকা অনেকক্ষণ ধরেই সেই বিড়ালটাকে দেখে যাচ্ছিল। আর বাকি সব প্যাসেঞ্জাররা ঘুমাচ্ছিল। এখন সেই লোকটাও নোটিস করছিল যে সেই বউটা অনেকক্ষণ ধরেই ওর বিড়ালকে দেখছে। হয়তো এর বিড়াল পছন্দ। সে নিজের সিট থেকে উঠে দাঁড়ালো, আর রেণুকাকে বলল, যদি আপনি খারাপ না ভাবেন তাহলে আমার বিড়ালটাকে একটু আপনি দেখতে পারবেন কি? আমি একটু বাথরুমে যাচ্ছি। এই শুনে রেণুকা হাসলো আর বলল, হ্যাঁ, কেন না? এমনিতেও এ খুব সুন্দর। এই শুনে লোকটাও হাসলো, আর রেণুকাকে নিজের বিড়ালটা ধরিয়ে দিয়ে চলে গেল। আর সে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। রেণুকা বিড়ালটাকে নিজের কোলে শোয়ালো, আর তাকে আদর করতে শুরু করলো। ফেরত এসে সেই লোকটা দেখল যে রেণুকা নিজের জায়গায় নেই, আর তার বিড়ালটাও উধাও ছিল। সে ভয় পেয়ে গেল, আর বগিতে এইদিকে ওইদিকে খুঁজতে শুরু করলো। যখন সে গেটের সামনে পৌঁছালো, তো সে দেখল রেণুকা গেটের ওইখানে বসেছিল, আর তার মুখটা বাইরে গেটের দিকে ছিল। ও, আপনি এইখানে কি করছেন? আর আমার বিড়ালটা কোথায় আছে? এটা শুনে যেই রেণুকা পেছনে মুড়ে তাকালো, সেই লোকটা আশ্চর্য হয়ে গেল। রেণুকা তার বিড়ালটাকে মেরে ফেলেছিল, আর তার কাঁচা মাংসটাকে খাচ্ছিল। আপনি একটা ডাইনি! সেই লোকটা ভয় পেয়ে বলল, আর সে সেইখান থেকে পালিয়ে গিয়ে চেঁচাতে যাচ্ছিল। তখনই রেণুকা তার পাটা চেপে ধরে, আর দাঁড়িয়ে সেই লোকটাকে ট্রেন থেকে বাইরে ধাক্কা দিয়ে দেয়, আর একটা ভয়ঙ্কর আওয়াজে বলল, দেবাংশ, তোমার রেণুকা ফেরত আসছে একটা নতুন রূপে। পরের দিন রাত 10টার সময় 4বার ডোরবেলের আওয়াজ শুনে যেই দেবাংশ দরজাটাকে খুলল, সে দেখল সামনে রেণুকা দাঁড়িয়েছিল। কত মাস পরে সে নিজের প্রিয় স্ত্রীকে দেখতে পারছিল। তাকে দেখে দেবাংশ খুবই খুশি ছিল, কিন্তু সেই পাপটার কথাও তার মনে পড়ে গেল যেটা সে রেণুকার অবসরে করেছিল। ইয়াকশিনীকে সিদ্ধ করে সে অনেক বড় ভুল করেছিল, আর ইয়াকশিনীর শর্ত ছিল যে দেবাংশ যদি কোনো স্ত্রীর কাছে গেল তাহলে সে তাকে মেরে ফেলবে, আর যদি সে নিজেও ইয়াকশিনীর ব্যাপারে কাউকে বলে তাহলে যে শুনবে সেও মারা যাবে। রেণুকা দেবাংশকে রেগে মেগে দেখে বলল, এটা জেনে যে আমি তোমার উপর রেগে আছি, তুমি এতদিন ধরে আমাকে ফোন করারও চেষ্টা করনি, এমনকি আমাকে মানানোরও চেষ্টা করনি। দেবাংশের ইচ্ছে তো ছিল
যে রেণুকাকে জড়িয়ে ধরবে আর নিজে সব দুঃখ প্রকাশ করবে, কিন্তু সে এমনভাবে ফেঁসে গেছিল যে সে কিছু বলতে পারছিল না। আমাকে ক্ষমা করে দাও রেণু, আমি তোমার সামনে আসার সাহসটা পাচ্ছিলাম না। রেণুকা বুঝতে পারছিল যে দেবাংশ কিছু একটা বলতে চায়, কিন্তু সে বলতে পারছিল না। তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও রেণু, কথাবার্তা তো পরেও হবে। এই বলে দেবাংশ রেণুকার লাগেজটা ওঠালো আর তার ঘরের দিকে হাঁটা দিল। রেণুকা হলে দাঁড়িয়ে নিজের বাড়িটাকে দেখতে শুরু করলো, কারণ অনেক মাস পরে সে আবার ফিরেছিল। দেবাংশের কানে যেই যক্ষিণীর শব্দ আসলো, সে একবারে ভয় পেয়ে গেল। আর সে পেছনে মুড়ে দেখল, তো দেখলো যক্ষিণী পেছনে দাঁড়িয়ে তাকে দেখে হাসছে। তোমার স্ত্রীর এখানে আসতেই তাকে এখান থেকে পাঠিয়ে দেওয়া উচিত। এখন ওর প্রাণ যে কোনো মুহূর্তে যেতে পারে। এই শুনে দেবাংশ ভয় পেয়ে গেল আর বলল, প্লিজ, তার কোনো ভুল নেই, তাকে কিছু করবে না। ওরই ভুল, ও তোমার স্ত্রী, একজন সাধকের স্ত্রী। যক্ষিণী বলল, আর হাসতে হাসতে সেইখান থেকে উধাও হয়ে গেল। এই দেখে দেবাংশ ভয় পেয়ে গেল আর দৌড়ে নিজের হলে গেল। সে ভাবলো আবার যক্ষিণী রেণুকার কোনো ক্ষতি করলো না তো, কিন্তু সে সেখানে গিয়ে দেখল যে রেণুকা শান্তিতে হলে বসেছিল আর যক্ষিণী ঠিক তার পেছনে দাঁড়িয়েছিল। তারপরে রেণুকা দেবাংশের দিকে দেখল আর সেইখান থেকে উঠে নিজের ঘরের দিকে চলে গেল। তার যাওয়ার পরে যক্ষিণী দেবাংশকে বলল, যেদিন ও তোমার কাছে আসবে সেদিন ওর শেষ দিন হবে। এই বলে সে উধাও হয়ে গেল আর দেবাংশের ঘরে চলে গেল। তারপরে দেবাংশ দেখল যে জায়গাতে রেণুকা বসেছিল সেইখানে একটা লেটার ফোল্ড করে রাখা ছিল। সে সেই টেবিলের কাছে গেল আর সেই লেটারটাকে খুলল। তাতে সে রেণুকার হ্যান্ডরাইটিং দেখতে পেল, তাই সে সেইটাকে পড়তে শুরু করলো। দেবাংশ, আমার পেছনে তোমার সাথে যা যা হয়েছে সেই সব কিছু আমি জানি। যক্ষিণী এই লেখা পড়তে পারবে না, তাই আমি তোমাকে এটা লিখে দিচ্ছি। জ্যোতি আমায় কল করে জানিয়েছিল যে ও তোমার ঘরে যক্ষিণী সিদ্ধ করার বই দেখতে পেয়েছিল, আর এটাও বলেছিল যে রাত্রে ও তোমার ঘরে কোনো মহিলার আওয়াজ শুনতে পেয়েছিল, যার কাছে তুমি জ্যোতির জীবন ভিক্ষা চাইছিলে। এইটা শুনে আমি বুঝে যাই যে তুমি যক্ষিণীকে সিদ্ধ করে নিয়েছ, যাকে মারা অসম্ভব আর পরিত্রাণ পাওয়া তো আরও কঠিন। বাধ্য হয়ে আমি রক্ত পিশাচিনী সাধনা আরম্ভ করি, আর এখন আমি ওর অর্ধেক সিদ্ধি লাভ করেছি। যক্ষিণীকে শুধু সাধকের স্ত্রীর দ্বারা পূর্ণিমার রাত্রে মারা যাবে। পরের পূর্ণিমার রাত্রে হয় ও জীবিত থাকবে, না হলে আমি। যদি আমি হারতে থাকি তবে আমার কাছে শুধু একটাই পথ থাকবে, আর সেটা কি হবে সেটা তুমি কালকে রাত্রেই জানতে পারবে। সেই লেটারটা পড়ার পরে দেবাংশ বুঝতে পারল যে রেণুকা তাকে কতটা ভালোবাসে, আর স্ত্রীর অভাব শুধু স্ত্রী পুরো করতে পারে, কোনো যক্ষিণী নয়। পরের দিন দুজনে একে অপরের সঙ্গে কোনো কথা বলল না, কারণ দুজনেই জানতো যে যক্ষিণী সবকিছু শুনছে আর দেখছে। রাত 12টা হওয়ার পরে দেবাংশের ঘরে রেণুকা গেল আর দরজাটাকে বন্ধ করে দিয়ে তার ঘরের ভেতরে চলে গেল। তখনই ঘরের বাইরে যক্ষিণী আবির্ভাব হলো আর ঘরের দরজাটাকে দেখে হাসতে শুরু করলো। সে ভেতরে গেল না, কারণ সে সেইটাই চাইতো যে দুজনে কাছাকাছি আসুক আর সে রেণুকাকে মারার সুযোগটা পেয়ে যাক। প্রায় 1 ঘন্টা পরে যখন সে দরজাটা খুলল, তো সামনে সে রেণুকাকে দেখতে পেল। যক্ষিণী তীব্র গতিতে ভেতরে গেল আর রেণুকার গলাটা চিপে ধরল, আর এইটা দেখে দেবাংশ খুব ভয় পেয়ে গেল আর সে রেণুকাকে ছাড়াতে শুরু করলো। এখন রেণুকা ওই যক্ষিণীকে দেখতে পারছিল। তারপরে যক্ষিণী রেণুকাকে একদিকে ধাক্কা দিয়ে দিল আর দেবাংশকেও ঘরের বাইরে ধাক্কা দিয়ে দিল। তারপরে সে ঘরের দরজাটা বন্ধ করে দিল আর রেণুকার উপরে হামলা করলো। রেণুকার হাতে এখন একটা চাকু ছিল, যেটা সে আগের থেকে ঘরের মধ্যে রেখে দিয়েছিল।
ইয়াকশিনী চেঁচিয়ে নিজের নখ দিয়ে রেণুকার মুখের উপরে হামলা করে দিল, আর রেণুকার মুখ থেকে রক্ত বের হতে শুরু করলো। রেণুকাও সেই চাকু দিয়ে ইয়াকশিনীর উপরে হামলা করলো, তো তার হাত থেকেও রক্ত বের হতে শুরু করলো। এইটা দেখে ইয়াকশিনীর হাসি বন্ধ হয়ে গেল, আর সে বলল, আমার শরীর থেকে রক্ত কি করে আসছে? এটা হতে পারে না। আজ পূর্ণিমার রাত, আর আজ তুই আমার হাতে মারা যাবি। এই বলে রেণুকা তাকে চেপে ধরল, আর তার উপরে বারবার প্রহার করতে শুরু করলো। এইবার ইয়াকশিনীর কাঁধের উপরে চাকুটা লাগলো, আর কাঁধ থেকে রক্ত ঝরে মাটিতে পড়তে শুরু করলো। বাইরের থেকে দেবাংশ ঘরের দরজাটাকে ভাঙার চেষ্টা করছিল। সে ভয় পাচ্ছিল যে আজকে সে আবার রেণুকাকে হারিয়ে না দিক। ইয়াকশিনী খুব রেগে গেছিল। সে রেণুকার হাত ধরে মোড়ার চেষ্টা করলো, আর তার হাত থেকে চাকুটা ছাড়িয়ে মাটিতে ফেলে দিল। এখন ইয়াকশিনী হাসতে হাসতে নিজের মুখটাকে খুলল, তো তার ধারালো দাঁতগুলো বের হয়ে আসলো। সে রেণুকাকে চেপে ধরল, আর তার ঘাড়ে নিজের দাঁত ফুটিয়ে সব রক্ত চুষতে শুরু করলো। কিছুক্ষণ পরে চেঁচানোর শব্দ শোনার পর রেণুকা সারা শরীর ছেড়ে দিল, আর সে মাটিতে পড়ে গেল। দেবাংশ সেই দরজা ভেঙে ভেতরে ঢুকলো, তো সে দেখতে পেল রেণুকা মাটির মধ্যে পড়েছিল, আর ইয়াকশিনী তাকে দেখে হাসছিল। এই দেখো দেবাংশ, এর মনে হয়েছিল রক্ত পিশাচিনী হয়ে আজ রাতে ও আমায় মেরে ফেলবে। এই বলে সে দেবাংশকে জড়িয়ে ধরল। দেবাংশের পায়ের তলার থেকে মাটি সরে গেছিল। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। সে দেখল যে রেণুকা গড়াতে গড়াতে এগিয়ে যাচ্ছে, যেখানে মাটিতে ইয়াকশিনীর রক্ত পড়েছিল। যখন রেণুকা তার রক্তের কাছে পৌঁছে গেল, তো সে বলল, তোকে মেরে নিজের স্বামীকে তো আমি বাঁচাতে পারলাম না, তাতে কি হয়েছে? এবার তোর মতো হই আমি ওকে বাঁচাবো এবার। এই বলে রেণুকা মাটিতে পড়ে থাকা তার রক্তটা খেতে শুরু করলো। এই দেখে ইয়াকশিনী চেঁচালো, আর রেণুকার উপরে লাফিয়ে পড়ল। রেণুকার চোখটা বন্ধ হয়ে গেল, আর শরীরে কোনো নড়াচড়া হচ্ছিল না। এই দেখে দেবাংশ কাঁদতে শুরু করলো, আর সে বুঝে গেল যে সে রেণুকাকে হারিয়ে ফেলেছে। কিন্তু তার পরের মুহূর্তে রেণুকার চোখটা খুলে যায়, আর সে দাঁড়িয়ে পড়ে। এখন রেণুকার চোখটাও লাল হয়ে গেছিল, আর তার দাঁতগুলো ইয়াকশিনীর মতন ধারালো বের হয়ে গেছিল। রেণুকা ইয়াকশিনীর উপরে হামলা করলো, আর তার ঘাড়ে নিজের দাঁতটাকে ফুটিয়ে দিল। ইয়াকশিনী চেঁচাতে শুরু করলো, আর চেঁচামেচির পরে ইয়াকশিনী নিজের শেষ নিঃশ্বাস নিল। রেণুকা তাকে মাটিতে ফেলে দিল, আর তারপরে দেবাংশের দিকে মুড়ে তাকে বলল, আজ থেকে তুমি হলে আমার সাধক, আর আমি হলাম তোমার ইয়াকশিনী। এ হলো দেবাংশ। নিজের ইচ্ছেকে পূর্ণ করার জন্যে এই ইয়াকশিনীকে সিদ্ধ করলো, আর তারপরে সব কিছু পেয়ে গেল। কিন্তু ইয়াকশিনীর সাধক হওয়ার পরে এ অন্য কোনো স্ত্রীকে ছুতে পারবে না এমন নিয়ম ছিল, আর এই কারণেই সে নিজের বোনকে হারালো। এর স্ত্রী রেণুকার রক্ত পিশাচিনী সাধনার করার পরে এর জীবনে আবার ফেরত আসলো। কিন্তু ইয়াকশিনীকে মারা অসম্ভব ছিল, তাই রেণুকার কাছে শুধু একটাই রাস্তা ছিল, যে ইয়াকশিনীর রক্ত খেয়ে সেও ইয়াকশিনীর মতন হয়ে যাক। এখন দেবাংশের জীবন থেকে ইয়াকশিনী চলে গেছে, কিন্তু রেণুকা এখন নিজেই একটা ইয়াকশিনী। একটা আওয়াজ হওয়ার পরে দরজাটা খুলল, আর সে রেণুকাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। সে একটা কালো শাড়ি পরেছিল, আর মাথার মধ্যেও একটা সুন্দর কালো টিপ লাগিয়ে রেখেছিল। তার চুল খোলা হাওয়াতে এলোমেলো ছিল। সে মিচকি হাসি দিয়ে দেবাংশের কাছে আসলো, আর বলল, সেদিন থেকে আজ পর্যন্ত তোমার খাবার দাবারে কোনো ধ্যান নেই। তোমার কি ওর কথা মনে পড়ছে? না, এমন নয়। সেইটা যা জিনিস ছিল খুবই ভয়ঙ্কর ছিল, কিন্তু এইটা তোমার কি হয়েছে? তুমি তো এমন করে কখনো তৈরি হওনি। এইটা শুনে রেণুকা তার কাছে আসলো, আর হেসে তাকে বলল, তোমার তো তাকে এই রূপেই ভালো লাগতো, আমাকে কি তোমার ভালো লাগছে না? না, আমার মনে তোমাকে ছাড়া আর কেউ আসতে পারে না। এই বলে দেবাংশ তার কোমরটাকে ধরল, আর তাকে নিজের দিকে টেনে নিল।
সকালে দেবাংশের ঘুম তার ফোনের রিংয়ের সঙ্গেই ভাঙল। সে কল রিসিভ করলো আর কথা বলতে শুরু করলো। হ্যালো দেবাংশ দাদা। হ্যালো দাদা, আমি সুমিত বলছি, জ্যোতির কলেজ ফ্রেন্ড। সে হয়তো আপনাকে আমার ব্যাপারে বলেছে। না, সে তো আমাকে বলেনি। অ্যাকচুয়ালি ওর প্ল্যান ছিল যে আমি আপনার সঙ্গে এসে দেখা করি, কিন্তু আমি আসতে পারিনি। হয়তো সে রেগে আছে, তাই অনেক দিন ধরে আমার কল রিসিভ করছে না, তাই আপনাকে ডাইরেক্ট কল করলাম। এই শুনে দেবাংশ বুঝে গেল যে জ্যোতির ফোনটা ঘরেই কোথাও পড়ে আছে, কিন্তু এখন সে একে কি বলবে। তখনই রেণুকা পেছন থেকে এসে তার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল। ইডিয়েট, আমার মোবাইল ঘরেই কোথাও হারিয়ে গেছে। আমি রাগিনি, তুমি আসছো তো এসে যাও, কিন্তু আজকে আমি আমার ছোটবেলার ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি, সেখান থেকে কালকে আসবো। দেবাংশ এইটা দেখে অবাক হচ্ছিল যে রেণুকা পুরোপুরি জ্যোতির আওয়াজে কথা বলছিল, কিন্তু রেণুকার মুখে একটা বিদঘুটে হাসি ছিল। আরে তুমি থাকবে না তো আমি দাদা বৌদির সঙ্গে কি করে দেখা করব? আমার দাদা বৌদি কোনো ভূত নয়, তুমি আজ এখানে চলে আসো, আমি কালকে চলে আসবো। এই বলে রেণুকা ফোনটা কেটে দিল। আরে সে আজকে এইখানে এসে যাবে, কিন্তু কালকে যখন জ্যোতি ফেরত আসবে না তখন আমরা কি করব? এই শুনে রেণুকা তার মুখে হাতটা বুলালো আর বলল, সেই সব তুমি আমার উপর ছেড়ে দাও, আমি আগের মতো নেই আর। রাত্রে সুমিত দেবাংশের বাড়িতে পৌঁছালো। রেণুকা তাকে হলে বসালো আর তিনজনে বসে গল্প করছিল। রেণুকার কথা বলার ধরনটা এখন পাল্টে গিয়ে ইয়াকশিণীর মতনই হয়ে গেছিল, যেটা দেবাংশ পুরোপুরি নোটিস করছিল। অনেকক্ষণ কথা বলার পরে রেণুকা খাবারে চিকেন বানালো আর ডিনারের পরে সুমিতকে একটা ঘরে থাকতে দিল। হ্যালো, আরে সুমিত শয়তান পৌঁছে গেছে শ্বশুর বাড়িতে। আর জ্যোতি বৌদি কেমন? আরে বৌদি কোথায় থেকে হলো রে? সে তো বিয়ের পরে হবে। আচ্ছা, তো এইটা বল যে ঘর কত বড়, পার্টি বড় না ছোট? আরে ভাই কি বলি, পার্টি অনেক বড়, সব দরকারের জিনিস এইখানে আছে, যা দরকার তোর সব জিনিস পাবি। আরে ভাই, তাহলে তো তোর লটারি লেগে গেল। কিছু এমন সেটিং কর যে বিয়ের পরে তুই ওইখানেই সেটেল হয়ে যাক। আরে জ্যোতির যে বৌদিটা আছে না, কি বলবো রে, কি দারুণ দেখতে। ওর থেকে বেশি তো বৌদিকে ভালো লাগছে। হ্যাঁ বদমাস, এক কাজ কর, বৌদিকেই পটিয়ে নে। এমনিতেই বয়ফ্রেন্ডের সঙ্গে মিশে বরের খুন করার কেসেস অনেক বেড়ে গেছে রে। সত্যি কথা বলি, তাহলে ওনার চাহনি দেখে তো তাই মনে হয় যে কিছু কথা আগে যেতে পারে। একদম টাটকা নজরে। ভেরি গুড, তাহলে তুই তার সঙ্গেই সেটিং করে নে। বিয়ের পরে জ্যোতি তো তোকে ওইখানেই আটকানোর ব্যাপারে ভেবেই নেবে রে। সুমিত ননভেজ কি মজা করে খাচ্ছিল, তাই না? মানে কি? এই শুনে রেণুকা হাসলো আর বলল, ননভেজ খাওয়া লোকদের রক্ত খুব গরম হয়। এই শুনে দেবাংশের বিদঘুটে মনে হলো, কিন্তু সে তাকে ঢুকতে পারত না, কারণ রেণুকার পাল্টানোর কারণটা সে নিজেকেই দোষারোপ করছিল। এখন সুমিত নিজের ঘরের মধ্যে শুয়ে শুয়ে গানফায়ারের স্টোরিজ দেখছিল, আর তখনই দরজাটাকে কেউ ধাক্কালো। সে উঠে দরজাটা খুলল তো রেণুকা দরজার সামনেই দাঁড়িয়েছিল। রাত 2টোর সময় রেণুকাকে দরজাতে দাঁড়িয়ে দেখে সে ভয় পেয়ে যায়। ভেতরে রাখবে না? যখন রেণুকা হেসে তার সঙ্গে কথা বলল, তখন তার প্রাণটা ফিরল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ভেতরে আসুন না। এই বলে সে পুরো দরজাটাকে খুলে দিল আর তার সঙ্গে বসে গল্প করতে শুরু করলো। আমার একলা তোমার সাথে কিছু কথা বলার ছিল। আগে বলুন না। যদি দেবাংশ আর আমি তোমায় জ্যোতির জন্য সিলেক্ট করি, তবে তুমি বিয়ের পর কোথায় থাকবে? আমি সত্যি কথা বলি তো ওকে আপনাদের থেকে দূরে করতে চাই না, তাই ভাবছিলাম যে এই শহরের মধ্যেই শিফট করে নিই। তার মানে তুমি এখানে থাকতে চাও? না না না, এমন নয়। সুমিত একটু ঘাবড়ে বলল, কিন্তু রেণুকা হাসলো আর বলল, তুমি এটা বলতে পারো, আপনার কারণে এই ঘরে থাকতে ইচ্ছে করছে আমার। এটা শোনার পরে সুমিতের ষড়যন্ত্রটা ঠিক সেইটা সে বুঝল। এখন যদি আপনি ডাইরেক্ট বলে দিয়েছেন তো সত্যি কথা বলি,
আপনার সুন্দরতার আগে তো জ্যোতি কিছুই না। আপনি খুবই সুন্দর। এটা শুনে রেণুকা তার মুখটা নিজের হাত দিয়ে ধরল আর বলল, তুমি এখনো আমাকে ভালো করে দেখেছো কোথায়? দুজনে একে অপরের চোখের মধ্যে ডুবে দেখছিল। আর কিছুক্ষণের মধ্যেই রেণুকার চোখ লাল আগুনের মতন জ্বলতে শুরু করলো, যেগুলো দেখে সুমিত হঠাৎ ভয় পেয়ে যায় আর পেছনে সরে যায়। রেণুকা একটা ভয়ঙ্কর হাসি হাসতে হাসতে নিজের হাতটা ওঠায়, যাতে তার কালো কালো নখগুলো খুব ধারালো হয়ে গেছিল। সে দুটো নখ তার চোখের মধ্যে ফুটিয়ে দেয়। এটা করাতে তার একটা চোখ খুবলে যায় আর সে চেঁচাতে শুরু করে দেয়। রেণুকা বেশি দেরি না করে তার তৃতীয় চোখে নিজের আঙুল ফুটিয়ে দিয়ে তাকে অন্ধ করে দিল। তার সেই বেদনাপূর্ণ আওয়াজগুলো যখন পাশে থাকা দেবাংশের ঘরে তার কানে পড়ল, তখন তার ঘুমটা ভেঙে গেল। সে দেখল যে সে ঘরের মধ্যে একলাই শুয়ে আছে, তাই সে তাড়াতাড়ি নিজের ঘর থেকে বাইরে বের হলো। যখন সে সুমিতের ঘরের দরজাটাকে খুলল, তো সামনের দৃশ্য দেখে সে অবাক হয়ে যায় আর তার মুখটা হাঁ করে খুলে যায়। সে দেখল যে বেডের উপরে সুমিত মরা অবস্থায় শুয়ে পড়ে আছে, আর রেণুকা তার ঘাড় থেকে নিজের মুখ দিয়ে মাংস টেনে টেনে খাচ্ছে। দেবাংশের হৃদয়টা ভয়তে তার মুখে এসে গেছিল। সে আস্তে আস্তে পিছিয়ে যেতে শুরু করলো আর পেছনে আবার নিজের ঘরে গেল। ঘরে গিয়ে এসে সেই বইটাকে বের করলো, যেটা পড়ে সেই ইয়াক্ষিণীকে কোনো সময় সিদ্ধ করেছিল। সে পড়ল, ইয়াক্ষিণীর থেকে যদি ছাড় পাওয়ার আছে তাহলে একটা বিধি করতে হবে। মাটির হাঁড়ির উপরে হনুমান চালিসা পড়ে সে মাটিটাকে ফু করতে হবে। তারপরে সেই দই চালিসার শক্তিটা পেয়ে যাবে। তারপরে সেই দইটা দিয়ে একটা রেখা বানিয়ে দিয়ে সাধককে তার মাঝখানে বসে সাধনা করতে হবে। ওম নমো যক্ষ দেবায়ের জাপ করতে হবে। সে সাধককে আটকানোর চেষ্টা তো করতে পারবে, কিন্তু সে সেই ঘেরাটাকে পার করতে পারবে না। যখন ইয়াক্ষিণী লোকের দরজাটা খুলবে, তখন ইয়াক্ষিণীর থেকে পাওয়া সব জিনিস সাধককে শেষ করতে হবে। তারপরে যক্ষ দেবী ইয়াক্ষিণীকে সেই দরজার থেকে ভেতরে ডেকে নেবে, আর সেই দরজাটা বন্ধ হয়ে যাবে। এটা পরে সেই দিকে ওদিকে দেখে। শেষমেশ ঘরের মধ্যে যা যা জিনিস ছিল সব ইয়াক্ষিণীর দেওয়া ছিল। আমি এই সব জিনিস শেষ করে দেব, তার জন্য আমাকে নিজেকেই মরতে হোক না কেন। দেবাংশ সোজা কিচেনে গেল আর সে ফ্রিজ থেকে দই বের করলো। এইটা করতে করতে সে গ্যাসের দিকে দেখলো। তারপরে সে স্টোভটাকে অন করলো আর মাটির হাঁড়ির মধ্যে দইটা রেখে দিয়ে তার উপরে হনুমান চালিসা পড়তে শুরু করে দিল আর ফু ফু করে দিল। পুরো চালিসাটা পড়ার পরে সে সেখানে দই দিয়ে একটা গোল রেখা বানালো আর ঠিক তার মাঝখানে বসে ওম যক্ষ দেবায়ের জাপ করতে শুরু করে। তার আওয়াজ শুনে রেণুকা সেখানে পৌঁছালো আর চেঁচিয়ে তার দিকে এগিয়ে গেল, কিন্তু যেই তার পাটা সেই দইয়ের উপরে পড়ল, সে সেইখান থেকে অনেক দূরে ছিটকে পড়ল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ধাক্কা দিয়ে দিয়েছে। সে দেখল সে বইটা দেবাংশের সামনে রাখা ছিল। দেবাংশকে আটকানোর জন্যে কিচেনে থাকা সব জিনিস দেবাংশকে ছুঁড়ে ছুঁড়ে মারতে শুরু করলো, কিন্তু দেবাংশ চোখ বন্ধ করে মন্ত্রের জাপ করতে থাকলো। যে কোনো জিনিস তাকে ছুঁচ্ছিল, তার ব্যথা লাগছিল, কিন্তু সে তার মুখ থেকে একটাও কথা বলল না। তার বিভিন্ন জায়গার থেকে রক্ত বের হতে শুরু হয়েছিল আর সে রক্তাক্ত হয়ে গেছিল। সে রেখার ভেতরে ঢুকতে পারছিল না, তাই কোনো না কোনো জিনিস দেবাংশের উপরে ফেলছিল। ঘন্টার পর ঘন্টার বিধি করার পরে যক্ষলোকের দরজা খুলল। এই যক্ষদেব, আজ অব্দি আমি ইয়াক্ষিণীর থেকে যা যা পেয়েছি আমি সব জিনিস নষ্ট করছি, আপনি ইয়াক্ষিণীকে ফেরত রেখে নিন। তখনই একটা ভারী আওয়াজ হাওয়ার মধ্যে ছড়িয়ে গেল। তোমাকে সব জিনিস শেষ করে দিতে হবে। যদি একটাও জিনিস বাকি থাকলো তাহলে তুমি ইয়াক্ষিণীর থেকে পিছু ছাড়াতে পারবে না। এই বলে দেবাংশ নিজের জায়গায় দাঁড়ালো আর রেণুকা চেঁচামেচি করতে শুরু করে দিল। সে এটার অপেক্ষা করছিল যে সে কখন সেই রেখার বাইরে বের হবে আর সে তাকে আটকানোর জন্য তার উপরে হামলা করে দেবে। কিন্তু দেবাংশ তখনই নিজের পকেট থেকে লাইটারটা বের করলো
এতক্ষণ ধরে গ্যাস অন থাকার কারণে গ্যাস পুরো ঘরের মধ্যে ছড়িয়ে গেছিল। দেবাংশ চোখ বন্ধ করে পুরনো রেণুকাকে একবার মনে করলো আর লাইটারটা জ্বালিয়ে গ্যাস সিলিন্ডারের দিকে ফেলে দিল। এমন করাতেই সেখানে একটা জোরে ব্লাস্ট হলো আর সব কিছু তছনছ হয়ে গেল। দেবাংশ সেই বিস্ফোটের সঙ্গে শেষ হয়ে গেল আর সেই বইটাও। এই ব্লাস্টটা হওয়ার কারণে সেই বইটা জানলা দিক দিয়ে বাইরে গিয়ে নিচে পড়ে গেল। রেণুকা মাটিতে পড়ে কাতরাচ্ছিল, চারিদিকে আগুন ছিল। তখনই ইয়াকশিনী একটা দরজার থেকে আলো দেখতে পেল আর রেণুকাকে সে তাতে টেনে নিল। রেণুকার ভেতর যাওয়ার পরে সে দরজাটাও বন্ধ হয়ে গেল। আমি আবার ফিরে আসব, আমি আবার ফিরে আসব। রেণুকার আওয়াজ কিছুক্ষণ অবধি শোনা যায়। কিছুদিন পরে রাত 10টার সময় বাক, কি বাজে জীবন রে, কিছুই নেই এই জীবনে, আমার একদমই ভালো লাগছে না। একটা লোক সেইখান থেকে গজগজ করতে করতে যাচ্ছিল। তখনই তার পায়ে কিছু একটা জিনিস ধাক্কা খেলো। তাই সে সেটাকে উঠিয়ে দেখল, যেটার উপরে লেখা ছিল যে আপনার স্বপ্নকে সত্যি করার জন্য আসছে ইয়াকশিনী। তুমি, হ্যাঁ, তুমি তুমি আজ থেকে আমার সাধক আর আমি তোমার ইয়াকশিনী। 41টা রাত্রে সাধনার পরে ইয়াকশিনী মায়াঙ্কের সামনেই দাঁড়িয়েছিল, যাকে দেখে মায়াঙ্ক খুব খুশি হলো। সে তাকে উপর থেকে নিচে অবধি দেখতে শুরু করলো। আমার সাধক, আজ থেকে এই সুন্দরী সব সময় তোমার সঙ্গে থাকবে আর তোমার সব ইচ্ছে পূরণ করবে। বদলে শুধু এটা যে তুমি আমায় ছাড়া আর কোনো স্ত্রীর কাছে যাবে না, আর যদি চেষ্টাও করো তো সেই স্ত্রীকে নিজের জীবন হারাতে হবে। আমি প্রস্তুত আছি। এমনিতেও আমার গরিব হওয়ার কারণে কোনো স্ত্রী আমার কাছে আসে না, তাই আমার এতে কোনো যায় আসে না। তো বলো, তুমি কি চাও? আমি শুধু সেইটাই চাই যেটা আমার নিজের। অন্য লোকেদের মতন আমার অন্যদের সম্পত্তি দরকার নেই। আমাকে পরিষ্কার করে বলো, তুমি কি চাও? আমার বাবা শহরের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন ছিল। গত বছর উনি গত হলেন। মরার আগে প্রপার্টিটা ওনারা আমাদের 3 জন ভাই বোনের নামে করে দিয়েছিল, কিন্তু মহেশ দাদা ওনার উকিলকে টাকা খাইয়ে দিয়ে একটা নতুন উইল তৈরি করলো, যেই কারণে সব সম্পত্তি ওনার নামে হয়ে গেল। আমাকে আর আমার বোন রশ্মিকে ঘর থেকে বের করে দিয়ে নিজে আরামে থাকতে শুরু করে দিল। আমি যখন ওনার থেকে সাহায্য চাইলাম তখন উনি আমার কোম্পানিতেই আমাকে পিয়ন রাখলো আর আমাকে বাধ্য হয়ে ওনার কথা শুনতে হলো। এইটা শুনে ইয়াকশিনী মায়াঙ্কের ঠোঁটের উপরে নিজের হাত রেখে দিল। আজ থেকে তোমার কষ্টের দিন চিরদিনের জন্য শেষ হলো। এই বলে ইয়াকশিনী তাকে জড়িয়ে ধরল। তারপরে তার কোমরে হাত রেখে সে হাত বোলাতে শুরু করলো আর কাম ভরা চোখ দিয়ে দেখে একটা মিচকে হাসি দিল। और उसके कमर पर हाथ रखते রেখে हुए একটু शरारती দুষ্টুমি अंदाज में করে उसको তাকে जमीन पर ঘাড়ের धक्का উপরে दे ধাক্কা दिया। দিয়ে দিল। আর পরের মুহূর্ততেই তার খুব কাছাকাছি পৌঁছে গেল। সকালে 5টার সময় যখন রশ্মি ঘুম থেকে উঠল, তখন নিজের দাদাকে নিজের খাটে না দেখতে পেয়ে চিন্তিত হয়ে উঠল। সকালের প্রায় 9টা বেজে গেছিল আর মায়াঙ্ক এখনো অবধি বাড়ি ফেরেনি। রশ্মির কাছে মোবাইলটাও ছিল না যে সে নিজের ভাইকে কল করে তার লোকেশনের ব্যাপারে জানতো। তাই রশ্মির কাছে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে যখন মায়াঙ্ক বাড়ি ফিরল, তো তাকে দেখে রশ্মি নিশ্চিন্ত হলো। দাদা, তুমি কোথায় গিয়েছিলে? রাতে এমন কি কাজ ছিল যে তুমি আমায় জানিয়ে যাওয়ারও প্রয়োজন মনে করনি? সে তার কাছে যাচ্ছিল, তখনই মায়াঙ্ক তাকে আটকে বলল, কাছে আসবি না। কিন্তু দাদা, এরম কেন বলছো? কি হয়েছে তোমার? সরি রশ্মি, রাত্রেবেলা মহেশ দাদার একটু শরীরটা খারাপ হয়ে গেছিল, তাই ওনার দেখাশুনো করার জন্য ওনার জায়গাতে উনি আমাকে ডেকেছেন।
আমি শুধু তোমাকে এটা জানাতে এসেছিলাম, তুমি খাওয়া দাওয়াটা সময় মতন করে নিও। আমি ওনার ওইখানে আবার যাচ্ছি। এই বলে মায়াঙ্ক সেখান থেকে আবার চলে গেল। তার এই ব্যবহারটা রশ্মির একটু বিদঘুটে মনে হলো, কিন্তু মায়াঙ্ক তার কথা না শুনেই সেখান থেকে চলে গেল। আসলে মহেশের শরীর ইয়াকশিনী খারাপ করে দিয়েছিল, আর মায়াঙ্কের তার বাড়িতে গিয়ে থাকাটা তার প্ল্যানের একটা অংশ ছিল। এমনিতে ঘরে তার পুরনো চাকর তো ছিলই, কিন্তু তবুও নিজের দেখাশুনো করানোর জন্যে মহেশ মায়াঙ্ককেই নিজের কাছে রাখল। মহেশ রাত্রের সময়ও মায়াঙ্ককে বাড়ি যেতে দিল না, আর তাকে হলে থাকতে বলে দিল। মায়াঙ্ক বাধ্য হয়ে তার কথাটা শুনে নিল, আর সেইখানেই থেকে গেল। রাত প্রায় 12টার সময় মহেশের মনে হলো যেন কেউ তার মুখের উপরে নিজের হাতটা বুলিয়ে দিচ্ছে। সে হঠাৎ করে নিজের চোখ খুলল, তো সে সামনে দেখল যে ওর সামনে একটা নীল শাড়ি পরে একটা সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে। সে উঠল আর তাকে জিজ্ঞেস করতে লাগলো, আপনি কে, আর মায়াঙ্ক কোথায়? ইয়াকশিনী হাসল। আমার নাম নীলিমা, রমেশের হবু বউ আমি। ও হলে ঘুমোচ্ছে, ওনার ভালো লাগছিল না, তাই উনি আমায় এখানে নিজের সাথে থাকার জন্য ডেকেছে। যদিও ঘুমাচ্ছে, তাহলে তুমি ওকে না জানিয়ে এখানে কি করে আসলে? সত্যি বলতে ময়ঙ্কের সাথে সম্পর্ক শুধু এই জন্য রেখেছিলাম যাতে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারি, না হলে ওর কাছে এমন কি আছে যে মেয়েরা ওকে চাইবে। তাহলে দূরে আছো কেন? কাছে এসো না। এইটা বলে মহেশ ইয়াকশিনীর হাত ধরল আর তাকে নিজের উপরে টেনে নিল। ইয়াকশিনী তার হাতে চুমু খেলো আর বলল, মনে হচ্ছে আপনার শরীর খুব একটা ভালো নেই। এরম সময় আমার আদরের একটা ডোজ আপনার ওষুধের থেকেও বেশি কাজ করবে। এই বলে সে নিজের মুখটা মহেশের মুখের সামনে নিয়ে গেল, আর ওরা একে অপরের নিঃশ্বাসটাকে অনুভব করতে শুরু করলো। মায়াঙ্ক হলে সোফার উপরে ঘুমোচ্ছিল। সেই ব্যাপারে একদমই জানতো না যে ভেতরে মহেশের সঙ্গে কি হচ্ছে। ইয়াকশিনী ভেতরে পুরো আধা ঘন্টা ছিল, আর এই মুহূর্ততে রুমের লাইটস জ্বলছিল আর নিভছিল, কিন্তু মহেশের ধ্যান এর উপরে একদমই যায়নি। সে শুধু ইয়াকশিনীকে ভালোবাসাতেই মেতেছিল। কিছুক্ষণ পরে ঘরের লাইটস হঠাৎ করে জ্বলল, আর ওরা একে অপরের থেকে আলাদা হয়ে গেল। তুমি ঠিক বলেছিলে প্রিয়তমা, এমন মনে হচ্ছে যে আমি যেন ঠিক হয়ে গেছি। এই শুনে ইয়াকশিনী হাসল আর বলল, আচ্ছা, তবে একটু ওঠার চেষ্টা করো তো। এটা শুনে মহেশ হাসল আর ওঠার চেষ্টা শুরু করতে লাগলো। তার এটা খুব আশ্চর্যপূর্ণ লাগলো যে ওঠা তো দূরের কথা, সে নিজের হাত পা পর্যন্ত চালাতে পারছিল না। আরে আরে এটা কি হচ্ছে? আমার শুধু একটা হাত কাজ করছে কেন? আমার শরীর চলছে না কেন? এটা শুনে ইয়াকশিনী জোরে জোরে হাসতে শুরু করলো আর বলল, কারণ এই হাত দিয়ে তুই নিজের ভাগ্য লিখতে চলেছিস। শুধু এইটা বলার অপেক্ষা ছিল, ইয়াকশিনী নিজের আসল রূপে এসে গেল। লাল চোখ, লম্বা লম্বা দাঁত, যেটা দেখে মহেশ চেঁচাতে শুরু করলো, হেল্প হেল্প মায়াঙ্ক, আমাকে বাঁচা মায়াঙ্ক, হেল্প। এখানে কেউ আসবে না। এখন এই পেপার পেন ওঠা আর যেটা বলছি সেটা লিখ, না হলে এখনই এই ঘরে তোর সমাধি হয়ে যাবে, আর তুই তোর নিজের সম্পত্তির একটা টাকাও খরচ করার অবস্থায় থাকবি না। এইটা শুনে সে খুব ভয় পেয়ে যায়। আর যা সব ইয়াকশিনী তাকে বলছিল সে একটা পেপারে লিখতে শুরু করে দিল। আজ থেকে তোর হাঁটা চলা কথা বলা সব বন্ধ, আর শুধু বেডে শুয়ে শুয়ে নিজের শেষ নিঃশ্বাস গুনতে থাক তুই। সকালে যখন মায়াঙ্ক উঠল তখন সব থেকে আগে মহেশের রুমে গেল। সে
সেইখানে সে দেখল যে মহেশের চোখ খোলা ছিল, কিন্তু সে কিছু বলছিল না, আর না তার হাত পাগুলো চলছিল। দাদা, 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 তুমি কিছু বলছো না কেন? তোমার শরীরটা কেমন আছে এখন? এইটা শুনেও মহেশ কোনো উত্তর দিল না, আর তাকে গভীর দৃষ্টিতে চেয়ে দেখতে থাকলো। তখনই মায়াঙ্ক টেবিলে থাকা পেপারটা দেখতে পেল, আর সেইটা খুলে পড়তে শুরু করলো। আমি মহেশ ভারদ্বাজ। আমার স্বাস্থ্যর অবস্থা দেখে আমি নির্ণয় নিচ্ছি যে যতক্ষণ আমি ঠিক না হয়ে যাচ্ছি, কোম্পানির মালিক আমার ভাই মায়াঙ্ক থাকবে। আর আমি যদি ঠিক না হতে পারলাম কিংবা মরে গেলাম, তাহলে আমার পুরো প্রপার্টির মালিক মায়াঙ্কই হবে। হ্যাঁ, এইটা পড়ে মায়াঙ্ক বুঝতে পেরে গেল যে এইটাই ইয়াক্ষিণীর ষড়যন্ত্র। কিন্তু যেই ভাই তার সঙ্গে কোনোদিন ভালো করেনি, তার এমন অবস্থা দেখে তার উপরে মায়া হওয়াটা তা ঠিক মনে হলো না। মায়াঙ্ক সেই পেপারটাকে নিয়ে উকিলের সঙ্গে দেখা করলো, আর সেইটাকে কোর্ট থেকে রেজিস্ট্রি করিয়ে নিল। সন্ধেবেলা একটা কার এসে মায়াঙ্কের পুরনো ঘরের বাইরে দাঁড়ালো, যেইটা দেখার পরে রশ্মি বাইরে আসলো, আর তার মধ্যে মায়াঙ্ককে বসে থাকতে দেখে রশ্মি খুব খুশি হলো, আর কাছে এসে বলল, দাদা, এটা তো মহেশ দাদার গাড়ি, তাই না? তোমার কাছে কি করে এলো? আরে মহেশ দাদা নিজের ভুলটাকে বুঝতে পেরেছে, আর উনি আমাদেরকে নিজের বাড়িতে আবার ফেরত রেখেছে। এইটা শুনে সে খুব খুশি হলো, কিন্তু যখন সে কারের দরজাটা খোলার চেষ্টা করছিল, সেটা খুলল না। আরে দাদা, এই দরজাটা লক করে রেখেছো কেন? আমাকে কি বসাবে না তুমি? আরে না রশ্মি, তুমি পেছনের সিটটাতে বসে পড়ো, এই সিটে নয়। রশ্মির এইবারও একটু বিদঘুটে মনে হলো যে দাদা এইবারও তাকে কাছে আসতে আটকালো, কিন্তু তবুও সে কোনো প্রশ্ন না জিজ্ঞেস করে সে পেছনের সিটে বসে পড়ল। ইয়াক্ষিণীর শর্ত হিসেবে যদি রশ্মি খুশি হয়ে মায়াঙ্ককে গলায় জড়িয়ে ধরত, তাহলে তার মৃত্যু নিশ্চিত ছিল। আর এইটা ভেবে মায়াঙ্ক নিজের বোনকে গলায় জড়িয়ে ধরার ব্যাপারটা ভাবতেই পারত না। মায়াঙ্ক ড্রাইভ করতে শুরু করলো, আর তারপরে সে আর রশ্মি নিজের বড় ঘরে ফেরত এসে গেল। বড় একটা ডাইনিং হলে বসে দুজনে ডিনার করলো। ঘরের পুরনো চাকর ওদেরকে ওই বাড়িতে দেখে খুব খুশি হলো। ডিনার করার সময় মায়াঙ্ক ইয়াক্ষিণীকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো, যে নিজের মুখে একটা মিচকে হাসি নিয়ে দাঁড়িয়েছিল, আর যে তাকে পেছনে আসার একটা ইশারা করে একটা ঘরের ভেতরে যাচ্ছিল। মায়াঙ্কের চোখটা ঝলমল করে উঠল, আর সে নিজের জায়গার থেকে দাঁড়িয়ে গেল। দাদা, কোথায় যাচ্ছ এখন? এই বলে রশ্মি তার হাতটা ধরতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এসে পেছনে সরে গেল আর বলল, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, তাই আমি ঘুমোতে যাচ্ছি। যে কোনো ঘর তোমার পছন্দ হয় তুমি ওইখানে গিয়ে শুয়ে পড়ো, আমি কাল তোমার সঙ্গে কথা বলছি। এই বলে সেও সেই ঘরের দিকে এগিয়ে গেল। রশ্মি তার ব্যবহারে বিদঘুটে পরিবর্তনটা তো দেখছিল, কিন্তু তার জীবনে এত বড় পরিবর্তনটাকে দেখে সে সেইটাকে ইগনোর করার ব্যাপারে ভাবল। যখন মায়াঙ্ক সেই ঘরের ভেতরে গেল, ইয়াক্ষিণী বেডের উপরে শুয়ে তার অপেক্ষা করছিল। সে হেসে মায়াঙ্কের হাতটাকে ধরল আর নিজের কাছাকাছি টেনে নিল। এখন মায়াঙ্কের জীবনটা পুরোপুরি পাল্টে গেছিল। তার যতটা অধিকার ছিল তার থেকে সে বেশি পেয়ে গেছিল। অন্যদিকে মহেশের অবস্থা খারাপ হচ্ছিল। ওর সেক্রেটারি দিব্যা যে ওর সঙ্গেই থাকত, সেও তার কাছে যাওয়া ছেড়ে দিয়েছিল, আর সে মায়াঙ্ককে কাবু করা শুরু করে দিয়েছিল। এক সপ্তাহের মধ্যেই মহেশের অবস্থা খুবই গম্ভীর হয়ে গেল, আর তার মৃত্যু হয়ে গেল। এখন মায়াঙ্কের জীবন পুরোপুরি পাল্টে গেছিল, আর সবকিছু তার মতেই সেট হয়ে গেছিল। এখন শুধু মনের ইচ্ছা মতন বিয়ে, শুধু তার এইটাই ইচ্ছে ছিল। সেই রাত্রে যখন ইয়াক্ষিণী তাকে ভালোবাসার জন্য কাছে গেল, তখন সে তাকে আটকে দিল। কি হয়েছে? আমায় এইভাবে পেছনে সরানোর সাহস কি করে হয়? ইয়াক্ষিণী, তুমি আমাকে এতদিন যা যা দিয়েছো তার জন্য আমি খুবই কৃতজ্ঞ, কিন্তু এখন আমার কিছু দরকার নেই। তুমি আমার জীবন থেকে চলে যাও। আমার শর্ত কি ছিল সেগুলো কি ভুলে গেছো তুমি? না, জানি যে আমি তোমার থেকে কোনোদিন আলাদা হতে পারবো না, কিন্তু তার আগে আমার কাছে একটা শর্ত আছে,
যে আমি তোমার থেকে যা জিনিস চাইবো সেইটা তুমি না দিয়ে থাকতেও পারবে না। কি বলতে চাইলে? আমার ইচ্ছা আছে যে ইয়াকশিনী আমার জীবন থেকে সব সময়ের জন্য চলে যাক। এটা সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা। তুমি আমার সাথে এরকম করতে পারো না। আমি তোমার সাধক, আর একটা সাধকের ইচ্ছে না পূরণ করে ইয়াকশিনী থাকতে পারবে না। তাই আমার ইচ্ছা আছে যে তুমি আমার জীবন থেকে চলে যাও সব সময়ের জন্যে। যেই মায়াঙ্ক এইটা বলা শুরু করলো, ইয়াকশিনী নিজের কানটাকে চেপে ধরলো না! আর ভয়ঙ্কর আওয়াজে চেঁচাতে শুরু করলো। ঘরের জানলায় থাকা সেই কাঁচগুলো তার কর্কশ আওয়াজে ভাঙতে শুরু করলো, আর ঘরের ভেতরে ঝড়ের মতন অনুভব হলো। কিন্তু মায়াঙ্ক ক্রমশ এইটা বলতেই থাকলো, আর ইয়াকশিনী চেঁচাতে থাকলো। তারপরে তার মুখ থেকে ব্যথাপূর্ণ একটা আওয়াজ বের হলো। তুমি আমার সাথে সেই ছলনা করেছো যেমনটা তোমার ভাই মহেশ তোমার সাথে করেছিল। এখন আমায় তোমার জীবন থেকে যেতেই হবে। এই বলে আবার সে জোরে জোরে চেঁচাতে শুরু করলো, আর আস্তে আস্তে তার অস্তিত্ব শেষ হতে শুরু করলো, আর সে হাওয়ায় মিলিয়ে যায়। জোরে ঝড়টাও বন্ধ হয়ে যায়, আর সব কিছু একদম নির্জন হয়ে গেল। মায়াঙ্কও শান্তির নিঃশ্বাসটা নিল। মায়াঙ্ক প্রায় 1 সপ্তাহ ধরে ইয়াকশিনীকে আর দেখতে পায়নি। তাই তার বিশ্বাস হয়ে গেছিল যে এই উপায়টা এবারে কাজ করেছে, আর এই 1 সপ্তাহের মধ্যে দিব্যা ওর আশেপাশে থাকছিল। সেদিন সে অফিসের পরে দিব্যাকে নিজের বাড়িতে নিয়ে গেল, আর তাকে রশ্মির সঙ্গে দেখা করালো। তিনজনে একসঙ্গে বসে ডিনার করলো, আর প্রত্যেক দিনের মতন 10টার সময় রশ্মি ঘুমোতে চলে গেল। তারপরে মায়াঙ্ক দিব্যাকে নিজের ঘরে নিয়ে গেল, আর দুজনে বসে গল্প শুরু করলো। স্যার, সত্যি বলতে মহেশ স্যারের থেকে আমি একটুও খুশি ছিলাম না। সেটা তো শুধু টাকার অসুবিধা দূর করার জন্য ওনার সাথে কম্প্রোমাইজ করতে হয়েছিল। কোনো ব্যাপার না, এখন থেকে তোমাকে কোনো কম্প্রোমাইজ করতে হবে না। পরের মাসে আমি তোমার সঙ্গে বিয়ে করব। ও মাই গড, সত্যি? নিশ্চয়ই। এই শুনে দিব্যা খুব খুশি হলো, আর মায়াঙ্ককে জড়িয়ে ধরল। মায়াঙ্ক তার গালে হামি দিল, আর তাকে জোরে চেপে ধরল। দিব্যা হাতটা এগিয়ে ল্যাম্পের লাইটটাকে অফ করে দিল, আর দুজনে কাছাকাছি এসে গেল। সকাল 5টার সময় ইয়াকশিনীর আওয়াজ শুনতে পেয়ে মায়াঙ্কের চোখ খুলল। ইয়াকশিনীকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মায়াঙ্ক আশ্চর্য হয়ে গেল। ইয়াকশিনীর ভয়ঙ্কর হাসি শুনে দিব্যার চোখ খুলল, আর তার ভয়ঙ্কর অবতার দেখে সে চেঁচাতে শুরু করলো। তুমি আবার ফেরত কি করে আসলে? হ্যাঁ হ্যাঁ। ইয়াকশিনীর সাধক যদি একটাও বচন ভেঙে দেয়, ইয়াকশিনীও নিজের বচন ভাঙতে পারে, আর তার থেকে বন্ধন মুক্ত হতে পারি। এর সাথে সম্ভোগ করে তুমি আমায় করা বচন ভেঙে দিয়েছ, তাই আমি আবার ফিরে এসেছি। এই বলে সে দিব্যার উপরে ঝাঁপিয়ে পড়ল, আর তার বুকের উপরে বসে তার মুখের মধ্যে নিজের নখ দিয়ে আঘাত করল। দিব্যা ব্যথাতে ছটপট করছিল, আর মায়াঙ্ক সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে শুধু দেখছিল। তারপরে সে নিজের হাতটা দিব্যার বুকের ভেতরে ঢুকিয়ে দিল, আর তার হৃদয়টাকে বের করে নিল। আর এইটা দেখে মায়াঙ্ক জোরে চেঁচিয়ে ফেলল, আর দিব্যা সেই সময়তেই মারা যায়। ইয়াকশিনী হাসতে হাসতে তার হৃদয়টাকে চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করলো, আর মজা নিতে শুরু করে দিল। আজ থেকে আমি তোমার স্ত্রীর মতো হয়ে তোমার সাথে থাকব, সেই শর্তগুলোর সাথে। আজ থেকে তুমি হলে আমার স্বামী আর সাধক, আর আমি হলাম তোমার ইয়াকশিনী।